7টার মধ্যে কটায় আপনারা জিততে পারেন? 7টার মধ্যে আমি তো বলবো 7টাতেই জিতবো, আশাবাদী। তার মধ্যে খুব ভালো পজিশনে আছে ভাঙড়, ক্যানিং পূর্ব, বাসন্তী, কুলপি। 29 তারিখে যে বিধানসভা ভোট, সেই ভোটে আমি আশা করছি যে কুলপির সাধারণ মানুষ সবাই আইএসএফকে ভোট দেবে, খাম চিহ্নে ভোট দেবে, দিয়ে কুলপির নতুন ইতিহাস রচনা করবে। আপনি দক্ষিণ চব্বিশ পরগনার আইএসএফ এর জেলা সভাপতি। সেই জায়গায় জেলা সভাপতি হিসেবে কুলপি বিধানসভায় আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। অর্থাৎ সেই জায়গার জেতার সম্ভাবনা যথেষ্ট রয়েছে, কারণ আপনি দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সভাপতি। তো এই প্রসঙ্গে আপনি কি বলবেন যে এই সিটটা থেকে আইএসএফ কি জিততে পারে? ডবল ডিজিটের একজন হতে একটা বিধানসভা হতে পারে কি? আশা করছি আমরা, সাধারণ মানুষ যেভাবে উৎসাহ দেখাচ্ছেন এবং কুলপিতে ইতিপূর্বে যারা ছিল, এখন যারা বর্তমানে আছে, তাদের কার্যকলাপে এলাকার মানুষ অসন্তুষ্ট এবং এলাকার ডেভেলপমেন্টের সমস্যা আছে। সেখানকার স্বাস্থ্যকেন্দ্র, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান, শিক্ষা, সব কিছু বিষয়ে একটা বিশাল জটিলতার পরিবেশ আছে। এই সব কিছুর দিক থেকে মানুষ কিন্তু প্রচণ্ডভাবে ক্ষুব্ধ অবস্থায় আছে। বিশেষ করে বর্তমান এসআইআর নিয়ে যে সমস্যা চলছে, মানুষ তিতিবিরক্ত। সেই কারণে আমি যা দেখছি এই টাইমের মধ্যে সাধারণ মানুষ যেভাবে উৎসাহ নিয়ে বেরিয়ে আসছে, সমর্থন করছে আমাকে, তাতে করে আমি মনে করি যে আগামী যে ভোট আসছে সেই ভোটে সাধারণ মানুষ খাম চিহ্নকে অর্থাৎ আইএসএফকে ভোট দিয়ে ওখানে জয়যুক্ত করবে। যতটা সিট রয়েছে সেই 31 মধ্যে আপনারা কত সিটে? 7টা সিটে আমরা প্রার্থী দিয়েছি, আর বাকি? বাকিগুলো জোটের প্রার্থী হয়েছে। সেই 7টার মধ্যে হচ্ছে ভাঙড় আছে, ক্যানিং পূর্ব আছে, ক্যানিং পশ্চিম আছে, বাসন্তী আছে, ঠিক আছে, তার সঙ্গে মগরাহাট পশ্চিম আছে, মন্দির বাজার আছে, কুলপি আছে। এই 7টা সিট আমরা কন্টেস্ট করছি আইএসএফ এর পক্ষ থেকে। বাকি সিটগুলো মোটামুটি জোট সঙ্গী হিসাবে বামফ্রন্ট, তারা তাদের শরিক দলরা সেখানে তো প্রার্থী এই দিচ্ছে। 7টার মধ্যে কটায় আপনারা জিততে পারেন? 7টার মধ্যে আমি তো বলবো 7টাতেই জিতবো, আশাবাদী। তার মধ্যে খুব ভালো পজিশনে আছে ভাঙড়, ক্যানিং পূর্ব, বাসন্তী, কুলপি, ঠিক আছে। কটা হলো? 4টে। ক্যানিং পূর্ব, ভাঙড়, বাসন্তী, কুলপি, ক্যানিং পশ্চিম, আর হচ্ছে গিয়ে আপনার কুলপি। তাহলে হচ্ছে কটা? 5টা। তার সঙ্গে আছে মগরাহাট পশ্চিম, মন্দির বাজার। আমি যে প্রথম যে 5টা বললাম, এই 5টাতেই কিন্তু একটা টাফ কন্টেস্ট, অর্থাৎ জেতার ভালো সম্ভাবনা আছে। বর্তমান যা পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে আপনারা যে 7টা সিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন, প্রধান প্রতিপক্ষ কারা? তৃণমূল না বিজেপি? আমরা কিন্তু প্রধান শত্রু বিজেপিকে মনে করি। দেশের ক্ষেত্রে তৃণমূল, অর্থাৎ রাজ্যের ক্ষেত্রে? রাজ্যের ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে বিজেপি। এরা দুটোই কিন্তু দেশের শত্রু, সাধারণ মানুষের শত্রু। যার কারণে এদের দুজনের মধ্যে আমি ভিন্নতা খুব একটা দেখি না, কারণ এদের মধ্যে একটা গভীর সংযোগ আছে। এই টাইমের মধ্যে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে তৃণমূল এবং বিজেপি দুজন প্রার্থী দিয়েছে, কিন্তু বিজেপির প্রার্থী কোথাও কোনো প্রচার ক্যাম্পেইন কিছু করছে না, রাস্তায় নামছে না, মানুষের কাছে আবেদন করছে না ভোটের জন্য। সুতরাং আমরা যেন একটা গভীর সংযোগ দেখতে পাচ্ছি, গভীর চক্রান্ত দেখতে পাচ্ছি, যে এই তৃণমূলকে জেতানোর জন্য বিজেপি কিন্তু বকলমে সহযোগিতা করে যাচ্ছে। না হলে তার যে ভোট প্রচারের যে ক্যাপাসিটি, সেটা আমরা কোথাও কিভাবে পরিলক্ষিত করতে পারছি না। রাজ্যে দেখতে পাচ্ছি যে বিশেষ করে ভাঙড়, ক্যানিং পূর্ব বিভিন্ন জায়গায় শাসক দল থেকে লোক ভেঙে আপনাদের দলে আসার চেষ্টা বা প্রবণতা আমরা তার দেখতে একটাই কারণ হচ্ছে বিজেপিকে সহযোগিতা করছে তৃণমূল, তৃণমূলকে বকলমে জেতানোর চেষ্টা করছে বিজেপি। এই যে নিজেদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং, এইটা সাধারণ যারা তৃণমূলকে চায় না বা যারা বিজেপিকে চায় না, এই দুই অবস্থানে যারা আছে, তারা কিন্তু এই নিজেদের মধ্যে যোগসাজশ এটাকে মেনে নিতে পারছে না। যার কারণে দেখবেন ইতিপূর্বে বিজেপির পার্টি অফিস ভাঙচুর হয়েছে। এই কারণে মানুষ প্রকৃতপক্ষে যে লড়াইটা করতে চাইছে, সেই লড়াইটা দাঁড় করানোর জন্য তাদের থেকে বেরিয়ে চলে আসছে।
এই যে 133 নম্বর কুলপি বিধানসভায় আপনি যে জায়গায় ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই জায়গায় কি কি মানে অভাব আছে সেই জায়গায়, সেই বিধানসভার মধ্যে? প্রধান অভাব হলো ওখানে কর্মসংস্থানের অভাব, যেটা সবথেকে বড় সমস্যা। ম্যাক্সিমাম মানুষ বাইরে যায় কাজ করতে, মাসের পর মাস বিভিন্ন জায়গায় থাকে, কেউ কেউ বাইরের রাষ্ট্রেও চলে যাচ্ছে, যার কারণে অনেকেই বাড়ি ফিরতে পারছে না। বিভিন্ন ওই যে যারা কন্ট্রাক্টর যাদেরকে বলা হয়, যারা নিয়ে কাজের উদ্দেশ্য নিয়ে যায়, নিয়ে গিয়ে তাদেরকে সঠিকভাবে কাজ না দিয়ে তাদেরকে হ্যারাসমেন্ট করে তাদের থেকে পয়সা নিয়ে তাদেরকে বিভিন্ন বিপদের মধ্যে ফেলে দেয়, এরকম একজনকে আমরা যোগাযোগ করে সেই দেশের মালদ্বীপ থেকে আমরা কুলপিতে তাকে রিটার্ন নিয়ে এসেছি। তো এরকম প্রচুর সমস্যা আছে। বাইরের রাজ্যে যেমন কাজে যায়, বাইরের রাষ্ট্রেও চলে যায় কাজে, মাস কি মাস তারা বাইরে থাকে, তাদের সংসার আত্মীয় পরিজন সেইভাবে তারা পরিচর্যা করতে পারে না। এটা যদি লোকালি কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, তাহলে তারা শান্তিতে নিজের এলাকাতে বসবাস করতে পারে। এটা একটা বড় সমস্যা। আপনি যদি জিতেন তো এই সমস্যা থেকে আমরা দেখেন, বিরোধী দল মানে লড়াই করে আদায় করার চেষ্টা করা, সরকারকে বাধ্য করানো কোনো কাজ করা। আমাদের এখানে ভাঙড়ে যেমন নওশাদ ভাই বিধানসভার মধ্যে তোলপাড় করছে, প্রতিবাদ করছে, চাপ দিচ্ছে, যার কারণে আজকে ভাঙড়ে রাস্তাঘাট থেকে শুরু করে কিছু কিছু ডেভেলপমেন্টের কাজ আপনি দেখতে পাচ্ছেন বাধ্য হয়ে। না হলে ওরা দেখতে পাচ্ছে যে নওশাদ সিদ্দিকী লড়াই করছে, আন্দোলন করছে, তার দিকে মানুষ চলে যাচ্ছে, সেটাকে কিছুটা কন্ট্রোল করার জন্য বাধ্য হয়ে কাজগুলো করছে। তাহলে সেরকম বিধানসভার মধ্যে আমি ওই প্রতিবাদ যদি করি এবং জোর করে যাতে সেখানে আদায় করার চেষ্টা করব, সেই কারণে আমি বলছি যে ওখানকার যে কর্মসংস্থানের ব্যাপারটা সেটাকে প্রথম তো সলভ করার ব্যাপার আছে। শেষ প্রশ্ন করবো। তার সঙ্গে হচ্ছে স্বাস্থ্যের ব্যাপারটা খুবই করুন, কারণ ওইখান থেকে প্রচুর দূর কলকাতা, 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা জার্নি করে কলকাতা আসতে হয়। এখানকার স্বাস্থ্য কেন্দ্রগুলো সম্পূর্ণ অচল, শুধু এক আধজন বসে থাকে, তারা খালি রেফার করার জন্য বসে থাকে। শেষ প্রশ্ন করবো আপনাকে, যে কুলপি বিধানসভার যে জায়গায় আপনি প্রার্থী হয়েছেন, সেই বিধানসভার আপামর জনগণের জন্য কি বার্তা দেবেন? আমি বলবো একবার সুযোগ দেন আইএসএফকে, কারণ আপনারা ইতিপূর্বে অনেক দল করেছেন, সিপিএম করেছেন, কংগ্রেস করেছেন, বিজেপি তৃণমূল তো করছেনই, দুটো দলই সরকারে আছে। আমাদেরকে একবার সুযোগ দেন। আপনারা নওশাদ সিদ্দিকীকে যেভাবে দেখছেন গোটা পশ্চিমবঙ্গের আইকন হিসেবে উঠে এসেছে, একটা বিরোধী দল হিসেবে একজন সাধারণ মানুষের মনের কাছে জায়গা করে নিয়েছে, কারণ তারা লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে গরিব অসহায় বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হিসেবে বিধানসভাতে যেমন তোলপাড় করছে, রাস্তায় তোলপাড় করছে, সরকার বাধ্য হয়ে তার কথা কিছু কিছু মানতে বাধ্য হচ্ছে। আমিও একইভাবে তার হাতকে শক্ত করব এবং গরিব অসহায় বঞ্চিত সাধারণ মানুষের যাতে তার হক আদায় হয়, তার পাওনা আদায় হয়, তার চেষ্টা আমি করব। সেই কারণে বলবো, আপনারা অনেক দল দেখেছেন, আমাদেরকে একবার সুযোগ দিয়ে পরীক্ষা করুন। আব্দুল মালিক জেতার পরে তৃণমূল বা অন্য দলের শাসক দল চলে যাবে না তো? এটা প্রশ্নই নেই, কারণ আমি দল আলাদা বানিয়েছি। এই আইএসএফ দল বানানোর অন্যতম সহযোগী আমি ছিলাম। আব্বাস ভাইকে অনুরোধ করেছিলাম যে গরিব অসহায় বঞ্চিত মানুষের জন্য আপনি দল তৈরি করুন, আমি আপনার সঙ্গে থাকবো। সুতরাং দল তৈরি যখন করেছি, লড়াই যখন করছি বুক চিতিয়ে, অন্য দলে যাওয়ার হলে তো দল বানানোর প্রশ্নই ছিল না। সেই কারণে বলবো, অন্য দলে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এই দল তৈরি করেছি, এই দলে থাকবো, এই দল আগামী দিনে যাতে বড় হবে সেই চেষ্টা করে যাব। ডাল ভাত হলো এই হ্যাঁ দলের সঙ্গে ডাল হ্যাঁ ভাত হলো। হ্যাঁ হ্যাঁ